হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনু আর তোমরা দেখছো তনু ইংলিশ ক্লাস। আমি তোমাদের সামনে একটা নতুন লেসন, দশম শ্রেণীর এক নতুন লেসন তোমাদের সামনে এই ভিডিওতে নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা একটা দারুণ কবিতা, এটা তোমাদের আমি ভালোভাবে আজকে পড়ে এবং অর্থ অনুযায়ী তোমাদের সব অ্যাক্টিভিটি টাস্কগুলো সলিউশন করে দেখাবো। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর পাশে বেল আইকন প্রেস করতে ভুলবে না। তো চলো তাহলে শুরু করা যাক। মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। টেড হিউজ। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998, অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজ, পুরো সংক্ষেপে বলা হয় টেড হিউজ। তো জন্ম 1930, মৃত্যু 1998। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন এক বিখ্যাত ইংরেজ কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। এবং 1984 সাল থেকে তার মৃত্যু অবধি তিনি ছিলেন ইংল্যান্ডের সভাকবি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্তর্ভুক্ত বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা এই কবিতাটা যে পড়ব, এই কবিতাটা আমাদেরকে আমরা কবিতাটা যখন পড়ব তো আমাদের কবিতাটা কি দেয় না কি দেখাবে না, এই কবিতাটা আমাদের বর্ণনা করে একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা, কবির এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা ওক গাছের জঙ্গলে, ইন অ্যান ওকুড, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং এটা নির্দেশ করে যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। মানে কি না, মানুষ জাতি এবং গাছপালা এদের একটা পরিবারের মতোই এটা নির্দেশ করে এই কবিতাটা। ইট ফোকাসেস স্ট্রংলি, এটা তীব্রভাবে আলোকপাত করে অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। কিসের উপর? কোন প্রয়োজনটার উপর আলোকপাত করে না, এই দেখো প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনটার উপর। তাও আবার কাদের জন্য না, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে কি না, মানব জাতির কল্যাণের জন্য আমাদের এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনের উপর এই কবিতাটা তীব্রভাবে আলোকপাত করে। তাহলে এই কবিতাটা যে আমরা পড়তে চলেছি, এটা একটা আমাদেরকে মোরাল দেয়, আমাদেরকে একটা নীতি শিক্ষা দেয়। এবং এই কবিতাটা আমরা দেখব যে এই কবিতাটা যেটা সাবস্টেন্স, এর বিষয়বস্তু হলো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, অর্থাৎ গাছের গুরুত্ব ইন হিউম্যান লাইফ, মানে মানুষের জীবনে গাছের কতটা গুরুত্ব তা আমরা কিন্তু এই কবিতাটা পড়লে পাবো। এই কবিতার প্রত্যেকটি শব্দ আমাদেরকে এটা ইঙ্গিত করে এবং দেখায় কি না, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের গুরুত্ব। মানে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, উই শুড প্ল্যান্ট ট্রিজ টু প্রোটেক্ট আওয়ারসেলফস। আমাদের নিজেদেরকে রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই একটা গাছকে লাগানো উচিত, গাছ কাটা উচিত না, গাছকে রক্ষা করা উচিত এবং আরো গাছ লাগানো উচিত। তো চলো তাহলে কবিতাটা আমরা শুরু করি। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকউড, আমি একবার ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি খোঁজ করছিলাম একটা পুরুষ হরিণের। স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণ। আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার, আমার সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ হয়েছিল। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, গাটওয়ালা লাঠি এবং ছেঁড়া শাড়ি পরিহিত অবস্থায়। সি সেড, সে বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার
ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার গোপন কথা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল, এই কথা বলে সে খিলখিলিয়ে হাসতে শুরু করেছিল। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবং আমি এটা শুনে ভয়ে কাঁপতে শুরু করেছিলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি খুললেন তারপর তার ছোট্ট ব্যাগটা। অ্যান্ড আই কেম টু ইস অ্যাওয়েক, এবং আমি আরো সচকিত হয়ে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, আমি আমার চারপাশে উপপ্রজাতি দ্বারা পরিবেষ্টিত ছিলাম। আমি ছিলাম সেই উপপ্রজাতি, অর্থাৎ একই প্রজাতির গাছ, সে ওক গাছ, তাদের দ্বারা পরিবেষ্টিত। অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, মানে উপজাতিরা পরিবেষ্টিত করে রেখেছিল আমাকে, এবং আমি 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 একটা খুঁটির সাথে বাঁধা অবস্থায় ছিলাম। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চোপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টোর্ন আপ, ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলকও ফেলো না। অর্থাৎ এখানে আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা না করে আমাদের যে তাদের প্রতি উদাসীনতা, সেটা আমাদের এখানে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তারা আমাদেরকে এই বার্তাটাই দিতে চাইছে যে আমরা একটা প্রকৃতির একটা গাছকে রক্ষা করি না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, এখানে একটা প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে যে যদি না তুমি প্রতিজ্ঞা করো বা প্রতিশ্রুতি করো এক্ষুনি, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এক্ষুনি মরবে, তুমি এখনই মারা যাবে। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটতে, সুয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তো তুমি কথা দাও যে তুমি আরো দুটো গাছ লাগাবে বা রোপণ করবে। তাহলে এখানে এটাই প্রতিজ্ঞা, এটাই প্রতিশ্রুতি যে যদি আমরা চাই যে একটা গাছকে রক্ষা করতে, তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশকে যদি রক্ষা করতে চাই, আমরা যদি এটা বুঝতে পারি ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের গুরুত্বটা কতখানি, তাহলে আমরা কি না, তারা এই প্রতিজ্ঞায় আমাদের এই বার্তাই দিতে চাইছে যে যদি একটা ওক গাছকে কেটে ফেলা হয়, তাহলে অবশ্যই আরো দুটো ওক গাছকে লাগাতে হবে, রোপণ করতে হবে। আনলেস ইউ সুয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, আনলেস ইউ সুয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, যদি না তুমি কথা দাও বা প্রতিশ্রুতি করো বা প্রতিজ্ঞা করো, তাহলে এই ওক গাছের কালো ছাল তোমার উপর ভাঁজ ফেলবে, তোমার উপর বেজিয়ে যাবে, তোমার উপর জড়িয়ে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমাকে শিকড়ের মধ্যে আটকে ফেলবে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বেড়ে ওঠোনি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, অর্থাৎ কবি এখানে স্বীকার করছেন যে এটা ছিল আমার একটা স্বপ্ন, যেটা তিনি দেখেছিলেন কোন একটা গাছের ডালের নিচে বসে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, আর এই স্বপ্নটাই আমাকে জাগিয়ে তুলেছিল, আমাকে পরিবর্তন করে দিয়েছিল সম্পূর্ণ। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, এই জন্য তিনি বলছেন দেখো যে যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এমনকি মানুষ জাতির কাছে পৌঁছেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা তিনি বলছেন মানব শিশুর মতোই ছিল। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল তখন একটা গাছের। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে তিনি এতটাই ইনভলভড হয়েছিলেন এই স্বপ্নের দ্বারা, তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন, পরিবর্তন হয়েছিলেন যে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। তার সেই মন, তার সেই অনুভূতি তখনও ছিল একটা গাছের। তার হাঁটা মানব শিশুর মতো হলেও তার হৃদয় তখনও কিন্তু একটা গাছেরই ছিল। Choose the correct alternatives to complete the following sentences.
নিচের বাক্যগুলো থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তো 1 নাম্বার কোয়েশ্চেন, ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, মানে ওক গাছের জঙ্গলে প্রবেশ করে কবি কিসের খোঁজ করছিলেন। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা আগেই পড়েছি যে তিনি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলেন। তো এখানে গোট, রাইনোসারাস, স্ট্যাগ, ব্যাফেলোর মধ্যে আমরা জানি যে পুরুষ হরিণ ইংরেজি স্ট্যাগ, তাহলে এখানে স্ট্যাগ। তো তারপরে কোশ্চেন, হোয়েন ইভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখনই কোনো একটা ওক গাছকে কেটে ফেলা হবে, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, যে কবিকে কোটা গাছ রোপণ করতে হবে। তো সংখ্যাটা আমরা জানি, দেখো যে কত, না এটা 2। হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড, যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হৃদয়টা ছিল, আমরা জানি যে এটা গাছের, তার কি না ট্রি। স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, এখানে বলতে হবে কোন বাক্যটার তথ্যটা এখানে দেওয়া আছে যেটার মধ্যে সত্য আর কোনটা মিথ্যা। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজ, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেওয়া আছে, দ্য ওল্ড ম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটিল ব্যাগ, যে বৃদ্ধ মহিলাটি কবির গোপন ব্যাপারটা তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখেছিল। তো আমরা এটা জানি, আগেই পড়েছি, তো এটা ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের বই থেকে, এটা ফার্স্ট লাইনে সাপোর্টিং স্টেটমেন্ট। এখান থেকে সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, তোমার এই গোপন কথা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। এই লাইনটা তোমরা কোট করে যেমন ভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখে নিও, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বোদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ দ্য ওক ট্রিজ, অর্থাৎ উপজাতিগুলো বলছিল যে কবি এই গাছকে কাটা দেখে খুব চিন্তিত। তো আমরা জানি যে কবিকে এর জন্য থ্রেট করা হয়েছিল যে তিনি দৃষ্টিপাত মানে এক চোখের পলক ফেলেন না বলে, তাহলে এটা সাপোর্টিং, এটা ফলস লিখবো। তো সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখবে এই লাইনটা, উই আর চোপড ডাউন, উই আর টোর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমাদেরকে কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, অথচ তুমি চোখের পলকও ফেলো না। এই লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, দ্বিতীয় ট্রু ফলস। দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড, কবি কখনোই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেননি, তো এটাও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, এতটা লিখলেও হবে। আবার ব্যাক টু হিউম্যান কোম্পানি, এই লাইনটা যদি তোমরা কমপ্লিট করে দাও তাও কোনো অসুবিধা নেই, সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখলে হবে। এখান থেকেই বোঝাচ্ছে যে তিনি বেরিয়ে এসেছিলেন ওক গাছের জঙ্গল থেকে। দেখো তারপর যেটা বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে যে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু হিজ অ্যাওয়েক, কবি কখন দুবার জেগে উঠেছিলেন। তো আমি অ্যান্সারটা দেখো তোমাদেরকে খাতাতে লিখে দেখিয়েছি, তো অ্যান্সারটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো যে বলা হয়েছিল কখন জেগে উঠেছিলেন, দ্য পোয়েট অ্যাওক টুইস, কবি দুবার জেগে উঠেছিলেন। হোয়েন দ্য ওল্ড উম্যান ওপেন্ড হার ব্যাগ, যখন কি না বৃদ্ধ মহিলাটি তার ব্যাগটি খুলেছিল। সেকেন্ড কোয়েশ্চেন দেখো এখানে আমি লিখে দিয়েছি, সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, যে কি ঘটবে যদি কবি ব্যর্থ হন তার প্রতিশ্রুতি রাখতে। তো অ্যান্সার কি লিখবে, যে ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, যদি কবি ব্যর্থে, হি উড ডাই, তিনি মারা যাবেন। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, এই জিনিসটা কি ছিল যেটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল, কোন জিনিসটা। তো লিখবে দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড, তো কবি পরিবর্তন হয়ে গিয়েছিলেন বাই হিজ ড্রিম অফ হিজ ওন ট্রু ফ্যামিলি, মানে তার পরিবারকে দেখা, তার স্বপ্ন তার পরিবারের বিষয়ে যে স্বপ্নটা সেটা তাকে পরিবর্তন করেছিল। আবার এটাও লিখতে পারো তোমরা, দ্য ড্রিম অফ হিজ ওন ট্রু ফ্যামিলি অল্টার্ড দ্য পোয়েট, এটা লিখলেও কোনো অসুবিধা নেই।
তো পরবর্তী দেখো গামারি নিউজ, চেঞ্জ দ্য ফলোয়িং ইন ইনডাইরেক্ট স্পিচ। তো তোমাকে প্রথমে কি এগুলো ন্যারেশনগুলো চেঞ্জ করতে দিয়েছে, ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তো ফার্স্ট দেখো রাহুল আস্কড দীপা, রাহুল দীপাকে জিজ্ঞেস করেছিল উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে এটা তোমরা কিভাবে লিখবে? রাহুল আস্কড দীপা, এটা ইয়েস নো কোশ্চেন, তার জন্য লিঙ্কার ইফ বা হয়দার। তো আমি ইফ দিলাম। ইফ ইউ বলতে সেকেন্ড পার্সন কাকে বোঝাচ্ছে? দীপাকে। তাহলে এখানে আমরা তার পরিবর্তে পার্সন ব্যবহার করব সি। ইফ সি, শ্যাল উইল থাকলে উড করে দেবে, তাহলে সি উড, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সি উড, তাহলে আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। সি উড, মডালের পর ভার্বের চেঞ্জ হয় না, গো টু স্কুল, টুডেটা চেঞ্জ হয় দ্যাট ডে। ফুল স্টপ, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। সব সেন্টেন্সে ন্যারেশনে ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হয়ে যায়। নেক্সট দেখো, রীতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ করা বোঝাচ্ছে যে রীতা আয়েশাকে বলল অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দাও। তো এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখব রীতা সেড টু, এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয় এই অর্থ অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা অনুরোধ বোঝাচ্ছে, তাহলে রিকোয়েস্টেড, রীতা রিকোয়েস্টেড আয়েশা। ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে তোমরা টু ব্যবহার করো, টু এরপর ভার্ব, প্লিজ উঠে গেছে, অনুরোধের জন্য আয়েশা রিকোয়েস্টেড করে দিয়েছি। টু গিভ, ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা বা স্পিকারের পার্সনে হয়, তো স্পিকার আছে রীতা, তাহলে এখানে মেয়ের জায়গায় হার, রীতার পার্সনে পরিবর্তন হয়ে গেল টু গিভ হার। বাকিটা লিখে দাও, এ গ্লাস অফ ওয়াটার। নেক্সট দেখো, The old man told the little girl, may you be happy. তো বৃদ্ধ মানুষটি ওই ছোট্ট মেয়েটিকে বলল যে তুমি সুখী হও। তাহলে এটা কি? এটা অপটাটিভ সেন্টেন্স, ইচ্ছা প্রার্থনা। তো এখানে প্রার্থনা দেখো, ইচ্ছা প্রার্থনা, এটা বোঝানো হচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি? এখানে টোল্ডের জায়গায় উইশড করতে পারি। দ্য ওল্ড ম্যান উইশড, এখানে লিখবো না দ্য লিটল গার্ল, কারণ এখানে ইউ তো লিটল গার্লকেই বোঝাচ্ছে। দ্যাট, লিঙ্কার হিসেবে দ্যাট দ্য লিটল গার্ল মেয়েটা মাইটে পরিবর্তন, মাইট বি হ্যাপি। নেক্সট দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। তো ফার্স্টে আছে রঞ্জন সেড, রঞ্জন বলল হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। তো কে জানে না রবীন্দ্রনাথের নাম? এটা তোমাদের অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। তো এখানে আমরা দেখো এটাই লিখতে পারি, এই যে ইন্টারোগেটিভটা অ্যাফার্মেটিভ, কিভাবে লিখবো? যে রঞ্জন বলল, রঞ্জন সেড, কোটেশন মার্ক স্টার্ট, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, কে জানে না রবীন্দ্রনাথের নাম, মানে সবাই জানে রবীন্দ্রনাথের নাম। তাহলে এটা আমরা লিখে দিতে পারি এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। নেক্সট, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে যে সঙ্গীতা তার ক্লাসের যে কোনো মেয়ের থেকে দ্রুত দৌড়ায়। লিখবো পজিটিভ ডিগ্রিতে শুরু করতে গেলে এটা নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার রেস্ট অফ দ্য সেন্টেন্স গার্ল ইন হার ক্লাস।
নো আদার গার্ল ইন হার ক্লাস, ভার্ব আছে রানস, রানস। এরপর পজিটিভ ডিগ্রি অ্যাজ ফার্স্ট, ফার্স্টার থেকে ফার্স্ট, অ্যাজ সাবজেক্ট লিখে দাও সঙ্গীতা। মানে কোনো মেয়েই সঙ্গীতার মতো দ্রুত দৌড়ায় না। তারপর দেখো কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। এখানে ব্লেমড ভার্ব নাউন করতে বলা হয়েছে, যে কৌশিকী দোষ দিয়েছিল তার বন্ধুকে তার সমস্যার জন্য। তো আমরা এখানে নাউন ফর্মে এটা আমাকে করতে বলা হয়েছে। তো কৌশিকী, আমাকে যদি এটা ভার্বটা নাউন করতে হয় তাহলে আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। তো লিখবো আমরা কৌশিকী, ভার্ব হিসেবে পুটকে নিয়ে আসি, পুট দ্য ব্লেম, নাউন ফর্ম ব্লেম হয়, তার বন্ধুর উপর অন হার ফ্রেন্ড, বাকিটা ফর দ্য ট্রাভেল। তো চলো তাহলে আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী যেটার যে রাইটিং অ্যাক্টিভিটিগুলো আছে তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপলোড করব। তো চলো আমার চ্যানেলটি দেখতে থাকো।